কোনো পড়াশোনা নেই, কোনো কিছু বিষয় তারা শিখতেছে না। শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, কোনো প্রতিযোগিতায় দাঁড়াতে পারে না, মানে একটা পঙ্গু জাতি তৈরি হবে। মনে আছে সেই মায়ের কথা, অতি সাধারণ সেই মায়ের অসাধারণ কথাগুলো এখনো মাঝে মধ্যেই আমার কানে বাজে। একটা বাচ্চা যদি লক্ষ্য না থাকে, উদ্দেশ্য না থাকে, জীবনে প্রতিযোগিতা না থাকে, সে কি কখনো বড় হতে পারবে? কথা আছে, কোনো জাতিকে ধ্বংস করতে হলে আগে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। সেই ফর্মুলাতে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি জাতিকে ধ্বংস করে দেয়া হচ্ছে আমাদের চোখের সামনেই। আর আমরা দেখেও না দেখার, শুনেও না শোনার ভান ধরে বসে আছি, কারণ আমাদের ধারণা জাতি, দেশ, সমাজ এত কিছু ভাবার কি প্রয়োজন? আমার পরিবার নিয়ে সুখে থাকলেই তো হলো। কিন্তু চাইলেই কি সুখে থাকা যায়? ঘুণে ধরা সমাজের ওই পোকাগুলো একদিন আপনার পরিবারকেও কুড়ে কুড়ে খাপারকার এক স্মার্ট শিক্ষা ব্যবস্থা হাতে নিয়েছে। যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা শেষ করে আপনার বিদেশে গিয়ে কামলা দেয়া ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না। জাতিকে আসলে মেধাশূন্য করার জন্যই আসলে এই বর্তমান শিক্ষাক্রম সেটি আসলে চালু করা হয়েছে। তাতেই দেশে ডলার আসবে, আপনি বছরের পর বছর বিদেশ গিয়ে টাকা কামাবেন, আর সরকার আপনার টাকায় বড় বড় ব্রিজ বানাবে। হিসেব আগের মতোই, 20 ভাগ প্রকল্পে আর 80 ভাগ নিজেদের মাঝে লুটপাট। 2024 সালের মাধ্যমিক কারিকুলামে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত কৃষি শিক্ষা বইটি বাদ দেওয়া হয়েছে। এছাড়া মেয়েদের গার্হস্থ্য অর্থনীতি বইটিও পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ছেলেদের জন্য কৃষিকাজের বিভিন্ন প্রশিক্ষণ এবং মেয়েদের জন্য নানা ধরনের গৃহস্থলীর কাজকর্ম সহ ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ শেখানো হতো। প্রয়োজনীয় এই বই দুটির পরিবর্তে স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি নামে দুটি অপ্রয়োজনীয় বিষয় পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে। ব্যক্তিগত পরিচর্যা, প্রথমে আমি ঘুমাবো, তারপর বিছানা থেকে কাঁথা এবং বালিশকে সরিয়ে নিতে হবে। তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, আগে কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য অর্থনীতির সাবজেক্ট দুটো ঐচ্ছিক ছিল, কিন্তু স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি বই দুটো সবার জন্য আবশ্যিক করা হয়েছে। আগে পড়াশোনা করে কোনো চাকরি না পেলে অন্তত কৃষি কাজ করে কোনো রকম গ্রামে জীবন চালানো যেত, কিন্তু তাতে তো আর ওই ডলার আসবে না। সরকারের প্রয়োজন ডলার, আর সেটা পেতে হলে মানুষকে বিদেশে পাঠাতে হবে। জাতি ধ্বংসের কত বড় মহাযজ্ঞ চলছে তার সাক্ষী স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি বইয়ের প্রতিটি পাতা। 6ষ্ঠ শ্রেণী 44 ও 45 নম্বর পৃষ্ঠায় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা দুটি গল্প দেওয়া হয়েছে। গল্পের একটিতে মেয়েদের মাসিক বিষয়ক, অপরটিতে ছেলেদের স্বপ্নদোষ এবং বীর্যপাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিষয়টি যদি শুধুই স্বাস্থ্য সচেতনতার জন্য দেয়া হতো, তাহলে ছেলে এবং মেয়েদেরকে আলাদাভাবে বিশেষ ক্লাসের মাধ্যমে এসব বিষয়ে সাধারণ ধারণা দেয়া যেত, কিন্তু তা না করে যৌনতাপূর্ণ এসব বিষয়গুলোকে ছেলে এবং মেয়েদের একসাথে করে আলোচনা করবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রথম আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম। আমি আমার বন্ধুর সাথে তো শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি তা খুবই সাবলীলভাবে সবকিছু সবাইকে বুঝাতে পারি, সে আমার ছোট হোক বা সে আমার বড় হোক। অন্যান্য স্কুলের যে বন্ধুরা আছে তাদের মধ্যে তারা এইসব ওয়ার্ড শুনলে অনেক লজ্জা পায়, কিন্তু আমার ক্ষেত্রে এইসব হয় না, কারণ আমরা জেমস ক্লাস করার পরে আমরা সবাই অনেক ফ্রি হয়ে গেছি। 6ষ্ঠ শ্রেণীর 46, 47 এবং 48 নম্বর পৃষ্ঠায় ঢোল, তবলা এবং হাতের তালে তালে কিভাবে ছন্দের সৃষ্টি হয় এসব শেখানো হচ্ছে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। কি স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি বইয়ের 47 থেকে 52 নম্বর পৃষ্ঠায় যৌন শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় অশালীন আলোচনা করা হয়েছে। এছাড়া পরের পৃষ্ঠায় মেয়েদের স্কুলের ব্যাগে সবসময় মাসিকের প্যাড রাখার প্রশিক্ষণও শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই দেয়া হচ্ছে। 7ম শ্রেণীর 53 থেকে 58 নম্বর পৃষ্ঠার পুরো অধ্যায় জুড়ে যৌন শিক্ষা সম্পর্কিত বিশদ আলোচনা করা হয়েছে। 8ম শ্রেণীর 71 থেকে 86 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পুরো অধ্যায় জুড়েই মাসিক কত প্রকার, কি রক্তক্ষরণ, মাসিক বন্ধ হয়ে যাওয়া সহ নানা ধরনের সংবেদনশীল আলোচনা ছেলেদেরকে সাথে নিয়েই মেয়ে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে। 8ম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইটি দেখলে মনে হবে এ যেন স্কুল নয়, শিল্পকলা একাডেমি। ক্লাসে বাধ্যতামূলক ছেলে মেয়েদেরকে একসাথে করে নাচ, গান এবং নৃত্যের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। বইয়ের 24 এবং 25 নম্বর পৃষ্ঠায় দ্বৈত কণ্ঠে শিক্ষার্থীদের গান অনুসরণ করতে বলা হয়েছে। 27 নম্বর পৃষ্ঠায় সাঁওতাল নাচের ভঙ্গিগুলো অনুসরণ করতে বলা হয়েছে। 30 নম্বর পৃষ্ঠায় দলীয়ভাবে সাঁওতালি নাচ, ভাওয়াইয়া গান সহ
নৃত্য করতে বলা হয়েছে। 30 নম্বর পৃষ্ঠায় সবাই মিলে তালি দিয়ে গান গাওয়ার অনুশীলন করতে বলা হয়েছে। 75 নম্বর পৃষ্ঠায় জারি গান এবং 95 থেকে 96 নম্বর পৃষ্ঠায় পালা গানের অনুশীলনের কথা বলা হয়েছে। একই অবস্থা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি বইটিতে। সেখানেও একইভাবে যৌনতাপূর্ণ পড়াশোনার পাশাপাশি মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে হাডুডু, কাবাডি সহ নানা ধরনের ঝুঁকিপূর্ণ খেলাধুলা, যা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই অপরিচিত। নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের 38 থেকে 39 নম্বর পৃষ্ঠায় শেখানো হচ্ছে অভিনয় ও নাচের সময় কিভাবে মাথা দোলাতে হবে। 57 থেকে 58 নম্বর পৃষ্ঠায় দেখানো হয়েছে অভিনয় ও নাচের সময় ঘূর্ণনের অনুশীলনের পদ্ধতিগুলো। এসব কারণে স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে এখন হার হামেশাই শিক্ষক এবং শিক্ষার্থীদের নাচ গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এসব ভিডিওগুলো আমাদের কাছে দৃষ্টিকটু মনে হলেও শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ স্কুলের শ্রেণীকক্ষগুলোতে এখন শিক্ষকেরা শিক্ষার্থীদেরকে প্রতিদিনই এসব নাচ গানের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। কাদের ইশারায় আমাদের শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা সেটা বোঝা যাবে শিল্প সংস্কৃতি বইয়ের 60 থেকে 61 নম্বর পৃষ্ঠা খুললে, যেখানে শাস্ত্রীয় সঙ্গীতের অনুশীলনে শেখানো হচ্ছে উত্তর ভারতীয় বা হিন্দুয়ানি শাস্ত্রীয় সঙ্গীত এবং দক্ষিণ ভারতীয় বা কর্ণাটকের শাস্ত্রীয় সঙ্গীত, এবং এই সব কিছু বাধ্যতামূলকভাবে প্রতিটি শিক্ষার্থীকে শিখতে বাধ্য করা হচ্ছে। মূলত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতির মতো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্যই ভারতের এই গভীর চক্রান্ত। মেধা শূন্য জাতি তৈরি করে দেশের বড় বড় সব পদগুলোতে বসানো হয়েছে ভারতীয়দেরকে। আর এবার আলু পেঁয়াজের বাজারেও ভারতের হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার লক্ষ্যেই নাচ গানময় শিক্ষা ব্যবস্থা চালু করেছে বর্তমান সরকার। এই কাজ বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত ইসকন সদস্যকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাবা আমাকে ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে পড়বার জন্য পাঠিয়েছিল, সেখানে আমি 1 বছর পড়েছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। ইসকনের ভারতীয় এজেন্ট নফেল সম্প্রতি তার এই বক্তব্য বিকৃত করে প্রচারের দাবি করলেও পুরো বক্তব্য শুনলেই বোঝা যাবে তিনি যে মিথ্যা বলছেন। আমরা সবাই বলবো জয় জগন্নাথের জয়। ঈমান আমাদের অনেক শক্ত। সনাতন ধর্মের ভাই বোনদের সাথে এক কাতারে আমরা পূজা অর্চনায় অংশগ্রহণ করব, কেউ আমাদের আটকাতে পারবে না। বাংলাদেশে ভারতের শত্রু বিএনপি কিংবা আওয়ামী লীগ নয়, তাদের শত্রু হলো এদেশের মুসলমানদের ঈমান, যে কারণে তারা আমাদের দেশ থেকে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করতে চায়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। এ কারণে অনুষ্ঠানের একদম শুরুতে বলেছিলাম, সমাজে যখন খুনে ধরবে তখন আপনার পক্ষে পরিবার নিয়ে সুন্দর করে বাঁচা সম্ভব নয়। পুরো রাষ্ট্রই যখন নষ্টদের দ্বারা পরিচালিত হয় তখন আপনি, আমি, আমাদের পরিবার কিভাবে নিরাপদে থাকবে? চারিদিক থেকে আপনাকে চেপে ধরবে এই নোংরা সমাজ। ব্যাং নৃত্যের জন্য প্রস্তুত, আরম্ভ করো। ওরে ও দেখেছি তোমার লম্বা দুটি ঠ্যাং। একদিকে নোংরামো, অসভ্যতা এবং মাদক, অন্যদিকে মেধা শূন্য এক নপুংসক পঙ্গু জাতি তৈরিতে কাজ করছে ভারত, যে কারণে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জোর প্রতিবাদ করে তুলতে হবে। সম্ভব না হলে পরিবার থেকে আপনার সন্তানকে মানবিক ধর্মীয় মূল্যবোধের শিক্ষার ব্যবস্থা করতে হবে। তা না হলে চরম এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আল্লাহ হাফেজ। অস্থির ক্যামেরাম্যান।